একটি গ্রামে হঠাৎ করেই ব্রাহ্মণ সন্তানরা নিরুদ্দেশ হতে শুরু করে। এর পিছনে কার হাত রয়েছে? গ্রামের নদীর পাড়ে কারি বা মুন্ডহীন দেহ পাওয়া যায়। তারানাথ তান্ত্রিক কি পারবে এই রহস্যের সমাধান করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। আমাদের আজকের নিবেদন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কাম পিশাচিনী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ। তারানাথের চরিত্রে রিতম, অন্যান্য চরিত্রে কৌশিক, রিয়া, RNM অভিষেক, পার্থ, রাজ, অন্তরা ও অভিষেক। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কাম পিশাচিনী। আজ সকাল দিয়েই বেশ ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে, সাথে ঝোড়ো হাওয়াও বয়ে চলেছে। মেসের ব্যালকনিতে বেশ বসেই একটা সিগারেট টানছিলাম। ঘড়িতে তখন বেলা 10টার ঘন্টাটা ঢং করে বাজল। আজ আর সময়ের গণ্ডি নিয়মে বাঁধতে পারবে না, কারণ আজ রবিবার, ছুটির দিন। তার ওপর মেঘলা আর ঝিরঝির বৃষ্টির আবহাওয়াটা মনটা যেন অদ্ভুত এক আনন্দে ভরে উঠছিল। হঠাৎ করেই তারানাথ জ্যোতিষের নামটা মাথায় এলো। আসলে তারানাথ আর বৃষ্টিটা ঠিক এমনই, আমার মনে হয় যেন দুটোরই কিছু মিল আছে। বৃষ্টির আবহাওয়া হলেই প্রথমে মাথায় যেটা আসে সেটা হলো তারানাথের জীবনের অদ্ভুত সব অভিজ্ঞতার গল্প। তাই নিজেকে আর ধরে রাখতে পারলাম না। রেডি হয়ে হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তার আগে দেখতে হবে কিশোরী কোথায়। ওকেও সঙ্গে করে নিয়ে গেলে আড্ডাটাও জমে ভালো। তা ভাইয়া, বেরোচ্ছ কোথায়? ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে যাওয়ার ইচ্ছে নাকি? আমাকে অবাক করে দিয়ে কিশোরী বলে উঠল। আমি পেছনে ফিরে দেখি হাসি হাসি মুখ করে হাতে একটা কালো রঙের ছাতা হাতে দাঁড়িয়ে আমার বন্ধু কিশোরী সে। তা তোমাকেও তো দেখছি টেনেছে তারানাথের গল্প শোনার নেশা। ঠিকই বলেছ ভাইয়া, তার ওপর অফিসের চাপ, আগের সপ্তাহেও আসার সময় পাইনি, তাই মনটা খালি যাই যাই করছিল, তাই বেরিয়ে পড়লাম। আর রাস্তায় দেখা তো আমার সাথে হয়। এই শোনো না ভাই, তুমি কি কিছু খেয়েছো সকালের খাবার? ওই সকালে সামান্য চা, ওইটুকুই যা, সাথে গোটা 2-1 বিস্কুট। বলছি কচুরি চলবে নাকি? হ্যাঁ, হরিদার দোকানের দিক দিয়ে গরম গরম গন্ধ ভেসে আসছে যে, নাকি নিয়ে নেওয়া যাক, কি বলো? তা ঠিক আছে, তুমি নাও। আমি বরং ওপারে ঘুমটি দিয়ে পাসিংসো সিগারেটের একটা প্যাকেট কিনে নিই। লোকটা দারুণ ভালোবাসে এটা, আর সিগারেট ছাড়া এই গল্প জমেও না, কি বলো? দুজনেরই হাতে এখন ছাতা ছাড়া একটা করে ঠোঙা। কিশোরীরটা যদিও এখন পকেটে চালান হয়ে গেছে। আর একটু হেঁটেই পৌঁছে গেলাম মটলেনের সেই পুরনো বাড়িটার দরজার সামনে, যেখানে এখনো বৃষ্টির জন্য অর্ধেক রং চটে যাওয়া সাইনবোর্ডটা এক কাত হয়ে পড়ে রয়েছে। আর তাতে বড় বড় করে লেখা আছে তারানাথ চক্রবর্তী। বাকি কথাগুলোর রং চটে গেছে। সাইনবোর্ডের অবস্থা দেখে আমার মন খারাপ হলেও গৃহস্বামীর কিন্তু এই সব দিক থেকে আমল দেওয়ার সময় নেই। যাই হোক, আস্তে আস্তে এগিয়ে গিয়ে দরজায় কড়া নাড়লাম। সঙ্গে সঙ্গে চারি এসে দরজা খুলে দিল। আরে কাকাবাবুরা যে, আসুন আসুন, ভেতরে আসুন। ইমা একদমই ভিজে গেছেন দেখছি। দাঁড়ান আপনারা, আমি মোছার কিছু নিয়ে আসি। আমি চারির হাতের ঠোঙাটা তুলে দিয়ে বললাম, এই গরম গরম আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। ভালো করে গা হাত পা মুছে যখন তারানাথের ঘরে গিয়ে ঢুকলাম, তারানাথ দেখি তখন বাইরের দিকে বৃষ্টির দৃশ্য দেখছে জানলা দিয়ে। আমাদের দেখে হাসি মুখে এদিকে ফিরে বলল, বৃষ্টি হলে পরেই শুধু এই বুড়োটার কথা মনে পড়ে নাকি? এ মাছি চিচি, সেটা নয় ঠাকুর মশাই। ব্যাপারটা হলো অফিসে কাজের চাপ এত যে রোববারও পারলে কাজ দিয়ে দেয়। কি আর বলি বলুন? ঠিক আছে ঠিক আছে, তোমরা বসো। মেঝেতে তক্তপোষটা পাতাই ছিল। আমি আর কিশোরী ভাগাভাগি করে বসে পড়লাম। এরই মধ্যে চারিমা দেখি গরম গরম কচুরি আর ছোলার ডালের তরকারি নিয়ে হাজির। বাবা, গরম গরম কচুরি দেখছি। সকালের খাবার এটাই মনে হয়। তাই জন্যই তো একটু বেশি করে নিয়ে এলাম। চলুন আপনিও বসুন, গরম গরম খেয়ে নিন, ভালো লাগবে।
কিশোরী বেচারা ততক্ষণে খিদের জ্বালায় একটু কচুরিতে কামড় বসিয়েই বলল, আহা, অমৃতের স্বাদ, অতুলনীয়। এবার যদি ঠাকুরমশাইয়ের কাছে একটা দারুণ গল্প শুনতে পারি, তাহলে যে রবিবারের ছুটিটা দারুণ কাটবে। হ্যাঁ ঠাকুরমশাই, আজ একটা বেশ জমজমাট গল্প হোক, তবেই না জমবে ব্যাপারটা। বাইরের বৃষ্টিটার তেজ যেন আরো বেড়ে গেছে, ঝমঝম করে পড়ছে। খাওয়া দাওয়া শেষ করে তারানাথ বলল, দাঁড়াও, আমি গড়গড়াটা সেজে নিই, তামাক খুব দরকার এখন। কিশোরী হাসি মুখে পকেটে হাত ঢুকিয়ে বার করে দিল সদ্য কেনা একটা পাসিং শোয়ের প্যাকেট। তারানাথ তো সেটা পেয়ে বেজায় খুশি। সে একটা সিগারেট বার করে তাতে আগুন জ্বালল। সে একটা মস্ত বড় টান মেরে ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে বলল, সে অনেক বছর আগের কথা। আমার বয়স তখন 26 কি 27 হবে। তখন বেশ চলছে নিজের গুরু খোঁজা আর ওই সাধু সঙ্গ লাভের চেষ্টা। তাই এদিক ওদিক ঘুরতাম। এইভাবেই সেইবার ঘুরতে ঘুরতে গিয়ে পড়লাম বাড়িকুল বলে একটা গ্রামে। নাম শুনেছ কি তোমরা? বাড়িকুল হলো দক্ষিণ বাঁকুড়ায় অবস্থিত জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের ছোট্ট একটি প্রত্যন্ত গ্রাম। সত্যি বলতে গ্রামটা এতটাই সুন্দর যে এখনো আমার মনে ধরে আছে। আমি যে সময়ের কথা বলছি তা প্রায় 25 বছর আগেকার ঘটনা। তখন গ্রাম বলতে সত্যি গ্রাম। শহরের ছোঁয়ার ছিটে ফোঁটাও পড়েনি ওই দিকে। আমি তখন বাঁকুড়ার মহাশ্মশানগুলোতে ঘুরে চলেছি। সংসার ছেড়ে বেরিয়েছি অনেক দিন হলো। বাড়িতে ফেরার মনোভাব নেই তখন মনে। অনেক দিন ধরে হেঁটে চলেছি। রাস্তায় চলতে চলতে প্রায় বিকেল হলো। আমি তখন শাল পিয়াল বটবৃক্ষের জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু পথ দিয়ে হেঁটে যাচ্ছি। চারিদিকে তাকিয়ে শুধু শান্ত বনের নিস্তব্ধতা অনুভব করা যায়। পাখিদের কলতানে মনটা জুড়িয়ে যায়। আর বনের এক মধুর সুগন্ধ আছে, তা তো আলাদাই। মেঠো পথে হাজারো বনের পাতা পড়ে যেন পথের শরীরটাকে ঢেকে দিতে চাইছে। আর এই পথ বুঝলাম কোনো গ্রামের দিকেই চলেছে। তখনও আমি সেই গ্রামের নাম জানতাম না, তাই এগিয়ে চললাম। আমি মনে মনে ভাবলাম, সন্ধে হতে এখনো অনেকক্ষণ বাকি, তার আগে নিশ্চয়ই গ্রামে পৌঁছে যাব। তাই হাঁটা শুরু করলাম বেশ জোরেই। সামনে এগোতেই গাছ গাছড়া জঙ্গল সরে বেরিয়ে এলো এক নদী। বেশ টুইটুম্বুর জল সেই নদীর। তখন মনে হয় সবে ভাটা পড়েছে, কারণ জল একটু দূরেই। পাড়ে এসে দাঁড়িয়েছি, দেখি এক মাঝি তার নৌকোয় লোক নিয়ে ও পারে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমাকে দেখে সে থামল। মাঝি বলল, আরে ঠাকুর মশাই, উনি পার হবেন নাকি? এখানে চলে আসেন না, আমি সাইরা দেই। আমি বুঝলাম। আমার পোশাক দেখেই সে বুঝতে পেরেছে আমি ব্রাহ্মণ। আমিও চড়ে বসলাম। সত্যি বলতে কি, সকাল থেকে হেঁটে অনেকটাই ক্লান্ত। সে জিজ্ঞেস করলো, ঠাকুর মশাই,
আপনি চললেন কদ্দূর? মা যে পথে নিয়ে চলতে চান সেই পথেই চলি ভাই আমি। তাহলে এ গায়ে থাকবেন কোথায়? এখানে কোনো মায়ের মন্দির আছে? আছে বই কি, জমিদার বাড়ির ঠিক পাশেই বড় মাঠ, তা পেরোলে এক বিল, তার সাথেই লাগানো মা মহাকালী জাগ্রত মন্দির। গ্রামের সবাই মাকে মান্যিগণ্যি করে আর ভক্তি ভরে পূজাও দেয়। কথা বলতে বলতে আমি দেখি সামনে এক অপরূপ সুন্দর দৃশ্য। নৌকো থেকে জঙ্গল তখন দূর থেকে দেখতে দেখতে মিলিয়ে গেল। এবার যত দূর দেখা যায় শুধু দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত। আকাশে সূর্য অস্ত যাবার জন্যে নিজের আভা লালচে করে এনেছে। চারিদিকে আকাশময় লালচে আভা ছড়িয়ে রয়েছে। দিগন্ত বিস্তৃত মাঠে তখন অল্প হাওয়ায় দুলছে সোনালি ধান। এক অপার সৌন্দর্যের দৃশ্য আমার চোখে ধরা পড়ছে। আমি হতভম্ব হয়ে শুধু দেখছি। আমার দেশের এই গ্রামের দৃশ্য কোথাও নেই, চাইলেও কোথাও পাবে না। আমার মনে হলো এই রকম সুন্দর অপার্থিব সূর্যাস্ত আমি আগে আর কখনো দেখিনি। সাধে কি জীবনানন্দ এই গ্রামের প্রেমে পড়েছিলেন? মাঝি তখনও দাঁড় বেয়ে চলেছে। মাঝি ভাই এবার নৌকো পাড়ে লাগিয়ে বললেন, নেন ঠাকুর মশাই, এসে গেছি আপনার বাড়িকুল গ্রাম। আর এইখান দিয়ে মিনিট খানেক পথ পেরিয়ে গেলে আপনি গ্রামের মন্দির পেয়ে যাবেন, যার কথা বলেছিলুম। নৌকোর বাকি যাত্রীরা আগেই নেমে গেছে। আমি কাছে পৌঁছে মাঝিকে 2টি টাকা দিতেই সে বলে উঠল, এ কি করছেন? আপনি বাহুন মানুষ, আপনাকে এইটুকু পৌঁছে দিতে পেরিয়ে আমি ধন্য। ওটি দিয়ে আমায় ছোট করবেননি। অনেক জোরাজুরি করার পরও সে কিছুতেই টাকা নিল না। সত্যি গ্রামের মানুষের মন কত সরল। আমি সেই চলা শুরু করলাম মাঝির বলা মন্দিরের উদ্দেশ্যে। সেখানে যদি একটু ঠাঁই মেলে। গ্রামের মেঠো পথ, রাস্তায় বাতি নেই। চাঁদের আলোতে দেখতে দেখতেই পৌঁছে গেলাম সেই মন্দিরের কাছে। গ্রামের মন্দির, তাই সেখানে তখনও পুরোহিত মশাই আছেন। সন্ধ্যা পুজো শেষ করেছেন বোঝা গেল। মন্দির কিন্তু বেশ বড়, বাইরে ছাদ দেওয়া, ভক্তদের বসে থাকার জায়গা আছে। আমি সেইখানে গিয়ে বসলাম সামনেই। আমি এবার ভিতরে গিয়ে দেখলাম অদ্ভুত সুন্দর মা মহাকালীর এক কালো পাথরের বিগ্রহ, সরল আভরণ। এত সুন্দর দেবী প্রতিমা, তাও আবার কালো, দেখা যায় না। মায়ের ললাট লাল, দেহে লাল জবা ফুলের মালা। আমার মন চাওয়ার আগেই হাত দুটো জোর হয়ে এলো। আমি এই রূপে মোহিত হয়ে ভক্তি ভরে মাকে প্রণাম করলাম। সত্যি মায়ের ভক্ত হয়ে ধন্য ধন্য। মায়ের ইচ্ছেতেই এইখানে ছুটে আসতে পেরেছি। এরই মধ্যে কখন যে পুরোহিত মশাই এসে দাঁড়িয়েছেন আমি বুঝতে পারিনি। আমি ঘুরতেই তিনি বললেন, তুমি কে? দেখে তো
এক ব্রাহ্মণ বলেই মনে হচ্ছে। আমি প্রণাম করে বললাম, ঠিকই ধরেছেন, আমি এক সামান্য পথিক। পথে পথে চলতে ভালোবাসি আর মায়ের ডাকে ছুটে চলি। তা তোমার নাম কি? আমার নাম তারানাথ চক্রবর্তী। নামটা শুনে তিনি যেন হতবাক হয়ে গেলেন। বললেন, হ্যাঁ, আপনি আপনি সেই মহান সাধক যে মহামায়ার ডাকে তারাপীঠে মায়ের পুজো করেছিলেন, মাকে নিজে আদেশ দিয়েছিলেন, আপনিই তিনি? আগের বছর তারাপীঠে অদ্ভুতভাবে পুরোহিতের মৃত্যুর পর আপনি মায়ের পুজো করেছিলেন, তাই না? আচ্ছা, আপনি এখানে? কি সৌভাগ্য! সবই যে মায়ের ইচ্ছে। তিনি ভক্তি ভরে আমায় প্রণাম করতে এলেন। না 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 না, মায়ের সামনে এসব কেন? আপনিও ব্রাহ্মণ মানুষ, মায়ের মন্দিরে মাকে ভক্তি ভরে প্রণাম করুন। এই অধমত মায়ের সন্তান, মায়ের দেখানো পথেই শুধুমাত্র চলি। আমি একটু দূর থেকেই দেখতে পাচ্ছিলাম মন্দিরে মায়ের বেদির ঠিক একটু এগিয়ে সোজা বরাবর একজন মহিলা বসে আছে এবং তার চোখ সোজাসুজি মায়ের বেদির দিকে। আমি ওই দিকে তাকিয়াছি দেখে পুরোহিত মশাই বললেন, ও নীলা, এই গায়েরই নিধুর বামুনের বউ। খুব কষ্ট গোর। এই মাত্র 4 দিন আগেও নিজের ছেলেকে নিয়ে দিব্যি ঘর সংসার করছিল। ভগবান ওর এই সুখটুকুও রাখলেন। ওর মাত্র 10 বছরের এক ছেলে ছিল। এই 4 দিন হলো তাকে কেউ আর খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে ছেলেটি যেন উবে গেছে। এই কি করে সম্ভব? গ্রামের কোনো ছেলে হারিয়ে যাবে আর কেউ জানবেও না? হ্যাঁ ঠাকুরমশাই, তাও হলে তো হতো। এই নিয়ে 3-3টে ছেলে এইরকম ভাবেই উধাও হয়ে গেছে গ্রাম থেকে। আর বললে বিশ্বাস করবে না ঠাকুরমশাই, গ্রামের মানুষ তো এও বলা বলি শুরু করে দিয়েছে যে কোথা থেকে কোনো অভিশাপ লেগেছে গায়ের উপর, না হলে এমন হয়। তা এত বড় ধরনের সমস্যা গ্রামের পুলিশ কি বলে? পুলিশ তো আছে একসাথে 5 গ্রাম নিয়ে, সেখানে নালিশ জানালেও সুরাহা কিছুই হয়নি ঠাকুর। এমন সময় হঠাৎ করেই সেই মহিলা যিনি দূরে বসেছিলেন হঠাৎই কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে লুটিয়ে পড়লেন। ঠাকুর, যে করেই হোক আমার বাচ্চাকে উদ্ধার করেন ঠাকুর। কোথায় চলে গেল আমার মানিক, আমার বাচ্চা? মা মা মা, তুমি শোনো, তুমি তোমার মনের ইচ্ছে মা মহামায়ার কাছে জানাও। তিনি নিশ্চিত তোমাকে সাহায্য করবেন। ভগবানের ওপর বিশ্বাস রাখো মা। তুমি এখানে বসো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমার ছেলেকে খুঁজে বার করার। আমি চেষ্টা করব, তুমি ভরসা রাখো। আসলে চোখের সামনে কোনো মায়ের চোখের জল পড়তে দেখলে আমার ভালো লাগে না। মায়ের মায়া অপরিসীম। আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। কতদিন আমার মাকে দেখতে পাই না। এমন যেন আমার মনে জেদ চেপে গেল। এই মাকে নিজের সন্তানের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব যেন আমার। আর এই অভিশাপ দূর করার জন্যই হয়তো মা মহামায়ার টানে আমি এই গ্রামে এসে পড়েছি। এমন সময় পুরোহিত মশাই বললেন, ঠাকুরমশাই, আপনি আজ আমার সাথে আমার ঘরে চলুন, সেইখানে গিয়ে খাওয়া দাওয়া করবেন। একদিন না হয় এই গরিবের বাড়িতেই অতিথি হয়ে আসুন। আমিও আপত্তি জানাইনি। সারাদিন ক্লান্ত ছিলাম। তখনকার গ্রামের মানুষের বাড়িতে বেশি কিছু না থাকলেও ডাল ভাত ঠিক সব সময় মজুদ থাকতো ঘরে। তখন তো এত পরিবহন ব্যবস্থা উন্নতি করেনি। গ্রামের ফসল গ্রামেই থাকতো। রাতে ডাল ভাত, ঘি, আলু ভাজা
আর শেষ পাতে 1 গ্লাস করে বাড়ির গরুর দুধ। বাড়িতে ব্রাহ্মণ, বউ আর তার সাথে তাদের 2 ছেলে। বড় ছেলের বয়স 15 হবে। সবাই বেশ অতিথি বৎসল হওয়ায় খাওয়া দাওয়া শেষ করে যখন উঠোনে বসলাম অধিরথের সাথে কিছু কথা বলতে, তখন রাত বেশ হয়েছে। অধিরথ হলো সেই ব্রাহ্মণের নাম। আমি জিজ্ঞেস করলাম, তা যে 3টি ছেলে নিখোঁজ হয়েছে তাদের বাড়ি কি এই গ্রামেই? হ্যাঁ ঠাকুরমশাই, সবারই বাড়ি এই গ্রামেই। ওই যে পণ্ডিত রমাকান্ত মুদির আর নিধু বামুন, এই যে ছেলে 3 জন পর পর। তা তুমি আমায় বলতে পারবে তাদের বাড়িগুলো কোথায়? কেন নয় ঠাকুরমশাই, ওই তো মুদির দোকান আপনি আমাদের বাড়ি থেকে 10 মিনিট হাঁটা পথে পেয়ে যাবেন। আর ওই রমাকান্ত পণ্ডিত গ্রামের পাঠশালায় পড়ায়, আপনি তাকে সেখানে পেয়ে যাবেন। গ্রামের পাঠশালার রাস্তা যাকে জিজ্ঞাসা করবেন সবাই বলে দেবে। কিন্তু মুদিকে দোকানে পাবেন কি না জানি না। তার ছেলে হারানোর শোক এত যে সে ব্যবসা প্রায় তুলেই দিয়েছে। একটাই ছেলে তো, সেই শোকেই। মনে মনে বললাম, সত্যি কি শুরু হয়েছে এই গ্রামে? চোখের সামনে মায়ের কোল থেকে ছেলেরা হারিয়ে যাচ্ছে। মনটা ভার হয়ে গেছিল। তাই একটু আধটু কথা হলো সেই দিন অধিরথের সাথে। ওঠার আগে সে আমায় বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি বললে কাল আমি আপনার সাথে ওদের বাড়ি চিনিয়ে নিতে পারি। না 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 না, তুমি কেন এসবের মধ্যে যাবে? আর তোমার বিস্তর কাজ মন্দিরে, তুমি সেই সবই দেখো, আমি নিজেই খুঁজে নেবক্ষণ। আসলে আমি নিজেই ব্যাপারটা তখন খুঁজে দেখতে চাইছি। সেই দিন রাত্রে ঘুরে ঘুরে ক্লান্ত থাকার জন্য শুতেই ঘুম এসে গেল। আমি পরের দিন সকালে বেরোলাম গ্রামের উদ্দেশ্যে। পাঠশালা খুঁজে নিতে কোনো অসুবিধাই হয়নি। পণ্ডিত রমাকান্তের সাথেও দেখা হলো। তার শরীর যেন অনেকটাই খারাপ মনে হলো। আর ছেলে হারানোর শোকেই হয়তো। কথা বলে বুঝলাম নিতান্তই পাঠশালায় পড়ানো থাকে, তাই তিনি এসেছেন পেটের টানে। মুদির দোকানে গিয়েও দেখি এক অবস্থা। মুদির বউ ছেলের কথা জিজ্ঞেস করায় কেঁদে উঠল। সেই একই সব কথা। মনটা খারাপ হয়ে গেল ভীষণ। আমি এবার চলতে শুরু করলাম ধীরে ধীরে মাটির দিকে পথ চেয়ে। কিন্তু হাঁটতে হাঁটতে একটা ব্যাপার আমার মাথায় এলো। যে 3 বাড়িতে আমি গেলাম তারা প্রত্যেকে কিন্তু ব্রাহ্মণ। তার মানে 3 জন ছেলে নিখোঁজ, তাও সৎ ব্রাহ্মণের ছেলে সবাই। আমার মনটা যেন কোথাও কু ডাকছিল। বারবার মনে হচ্ছিল কিছু একটা বিপদ ঘনিয়ে আসতে চলেছে। মধুসুন্দরী দেবীর কৃপায় এই ক্ষমতা আমি পেয়েছিলাম। কোথাও কিছু ভুল বা খারাপ হলে আমি তা আগে থেকেই বুঝতে পারি। চলতে চলতে সামনে নদীর ধার দিয়ে হাঁটতে থাকি। নদীতে তখন জোয়ার চলছে। হঠাৎ করেই আমার চোখে পড়ল নদীর তীরে যে জায়গায় একটু জঙ্গল বেশি, সেইখানেই বড় পুরাতন একটা নষ্ট হয়ে যাওয়া ভিটে বাড়ি প্রায় ভেঙে পড়েছে এমন অবস্থা। জায়গাটার এমন অবস্থান যেন অদ্ভুত মায়ায় এটি তৈরি।
পেছনে হলো নদীর অবস্থান, আর সামনে জঙ্গল একটু হলেও ঘন। এই দিকে আশা করি বিশেষ কেউ আসে না। শান্ত নিরিবিলি পরিবেশ। আর একটু এগিয়ে দেখব ভাবলাম, কারণ কেন জানি না এই জায়গায় আমি যেন কিছু শক্তির আভাস পাচ্ছিলাম। আর সামনেই জঙ্গল, তার মধ্যে থেকে উঁকি দিচ্ছে একটা বড় ধরনের গাব গাছ। আমি গ্রামের ছেলে, গাছ আমি ভালোই চিনি, কিন্তু দূর থেকেও কি দেখা যাচ্ছে, সেই গাব গাছটার ঠিক তলায় এক মানুষ বসে, যার সারা শরীরে লাল বসন পরিহিত, যেমন আমরা তান্ত্রিক বা কাপালিকদের দেখে থাকি। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম, তাই আস্তে করে ঝোপের আড়ালে চলে গেলাম। সেই তান্ত্রিক সেই বড় ধরনের গাব গাছটার তলায় বসে নিজের মনে ধ্যান করছে। তাকে দেখে আমার ঠিক ভালো লাগলো না। কোনো সাধক মানুষ হলে তারা অবশ্যই সাধনা করার জন্য আশ্রয় নেয় শ্মশানের পবিত্র ভূমিতে। আর ইনি এখানে কি করছেন? আমি এবার আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেলাম। পায়ের নিচের পাতা তখন খসখস করে শব্দ হয়ে ওঠায় সেই তান্ত্রিক হয়তো জেগে গেছে। আমি তখন তার সামনে হাত জোর করে বললাম, হে সাধক, আপনি কে? এই বড় নির্জন জায়গায় আপনি কি করছেন? কিন্তু আমার কথা শুনে সেই তান্ত্রিক যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তোর এত বড় আস্পর্ধা! তুই আমার সাধনার ক্ষেত্রতে এসে অনধিকার প্রবেশ করে আবার আমায় জিজ্ঞেস করছিস আমি কে? হ্যাঁ, আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা নেই। ফিরে যা, ফিরে যা এখান থেকে, চলে যা তাড়াতাড়ি। আমার সাধনার ক্ষেত্রের আশেপাশেও যেন না দেখতে পাই তোকে আর। যখন সে কথাগুলো বলছিল, তার চোখের মণিগুলো যেন লাল আভার মতো জ্বলছিল। আমার এই রকম অতর্কিত যাওয়া তার পছন্দ হয়নি, তাই সে হয়তো ভীষণ রেগে গেছে। তাই আমি মাথা নিচু করে বেরিয়ে আসছিলাম, কিন্তু আমি যা দেখলাম তা তোমরা বিশ্বাস করতে পারবে না। সেই তান্ত্রিক যেখানে বসেছিলেন সেখান থেকে কিছুটা পরই দেখতে পেলাম এক যজ্ঞ কুণ্ড, যেখানে অনেক কালো ছাই জড়ো হয়ে পড়ে আছে, আর তার পাশে পড়ে আছে অসংখ্য পালক, কোনো মুরগি জাতীয় প্রাণীর। আর মাটি সেইখানে লাল কিন্তু শুকনো। সেখান দিয়ে বেরিয়ে আসতে আসতে আমি এইটুকু বুঝতে পারছি, এ তান্ত্রিক সাধারণ তান্ত্রিক নয়, আর সে অবশ্যই উচাটন ক্রিয়া করে পিশাচের আহ্বান করেছিল, আর সেটা খুবই গোপন ক্রিয়ায়, কেউ যাতে টের না পায় তার জন্য। আর হঠাৎ করেই আমি ওর সাধন ক্ষেত্রে উপস্থিত হয়েছি, সেই জন্যই তিনি ক্ষুণ্ণ হয়েছেন। সে হয়তো চায় না তার গোপন সাধনার কথা কেউ জানুক। আমি জানি এই সমস্ত তান্ত্রিকরা শক্তির লোভে মানুষের ক্ষতিও করতে পারে অতি সহজেই। আমার সামনে এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার ফলে আমি যেন তখন নতুন দিক খুঁজে পেয়েছি। হাঁটতে হাঁটতে অধীরথের বাড়ি ফিরলাম।
খাওয়া দাওয়া শেষ করে যখন দাওয়ায় বসে একটু বিশ্রাম নেব ভাবছি, হঠাৎ চোখের সামনে অধীরথের ছেলে এলো বাইরের দিক থেকে। বড্ড লাজুক ছেলে, আমার দিকে হালকা করে একটু হেসে চলে গেল ঘরে। একটু তন্দ্রা তন্দ্রা ভাব আসছিল বেশ। এমন সময় কে যেন চিৎকার করতে করতে বলতে বলতে যাচ্ছে, নদীর জলে ধরকাটা একখান ছেলের দেহ পাওয়া গেছে গো। কথাটা শুনেই আমি উত্তেজনায় বেরিয়ে গেলাম তাড়াতাড়ি। নদীর ঘাটে পৌঁছে দেখি সে কি বীভৎস দৃশ্য। চোখের সামনে নদীর সামনের তীরটায় ভেসে উঠেছে এক বালকের মৃতদেহ, যার শরীরের সাথে গলা নেই, শুধুমাত্র দেহ আর জামা কাপড়ের অংশ দেখা যাচ্ছে। গ্রামের মানুষ সেই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছে আর চারিদিকে কোলাহল। আমি দেখতে না পেরে উঠে এলাম, শুধু প্রমাদ গুনলাম যেন সেই হারিয়ে যাওয়া গ্রামের 3 জন বালকের কেউ না হয়। কিন্তু বাড়িতে যখন অধীরথ এলো, তখন সে জানালো এই গ্রামের কারোর নয়। সেই দেহ ভেসে এসেছে পাশের গ্রামের থেকে, নদীর স্রোতের টানে। সেই বীভৎস দৃশ্য দেখার পর থেকেই যেন আমার মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছিল। বারবার মন বলছিল এখানে কিছু তো একটা ঘটছে, যা আমি ধরতে পারছি না। তাই চোখটা বন্ধ করে একটু শুতেই চোখে ঘুম চলে এলো। কিন্তু ঘুমের মধ্যে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম, যেন আমার বরাকর নদীর তীরের সেই মধুসুন্দরী দেবী আমাকে বলছেন, তারানাথ, তারানাথ, এই গ্রামের যে অভিশাপ লেগেছে তা কোনো অভিশাপই নয়। এক অপবিত্র তান্ত্রিক তার শক্তির অপব্যবহার করে নিজের সাধনার পথে সিদ্ধি লাভ করার জন্য নিরীহ মানুষের প্রাণ নিতে চায়। তার ক্ষমতা পাওয়ার লোভ এতটাই যে সে কাল মহা অমাবস্যার তিথিতে নিজের সাধনার ক্ষেত্রকে তৈরি করতে চায় পঞ্চমুণ্ডির আসন। সেই আসন তৈরি হয় 5 জন সৎ ব্রাহ্মণের 5টি মাথা বা মস্তক দিয়ে। আর অমাবস্যার আগের রাতে একটি মুন্ড পুঁতে দিতে হয় সাধন ক্ষেত্রে। আর পরে অমাবস্যার শেষ তিথিতে বাকি 4 মুন্ড পুঁতে দিয়ে সেই জায়গাটা মন্ত্রের মাধ্যমে ও সাধকের অসীম ক্ষমতায় সেই ভূমি হয়ে ওঠে পঞ্চমুণ্ডির আসন। আর সেই আসনে অবতরণ করার পর সাধক তার নিজের ইচ্ছে মতো যে কোনো সাধনা করতে পারে সেখানে, এবং সে সফল হবেই সেই পঞ্চমুণ্ডি আসনের গুণে। কিন্তু তারানাথ, সাধারণ মানুষ ও মায়ের সন্তান কোল থেকে কেড়ে নিয়ে মায়ের চোখের জল ফেলে কেউ কোনোদিন সাধনায় ফল লাভ করতে পারেনি, আর আজও পারবে না। তুই রক্ষা কর সেই বালকদের, ফিরিয়ে দে তাদের নিজ নিজ মায়ের কোলে। সেই তান্ত্রিকের কিন্তু এখনো আরেকজন ব্রাহ্মণ সন্তান জোগাড় হয়নি। অমাবস্যার তিথিতে সে বলি দেবে। তারানাথ, তুই রক্ষা করিস সেই নিষ্পাপ ছেলেগুলোকে, ফিরিয়ে দিস তাদের মায়ের কোলে। আমি জানি তুই পারবি তারানাথ, আমার আশীর্বাদ তোর সাথে আছে। এইটুকু বলে মধুসুন্দরী দেবী চলে গেলেন, আর সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। এত বড় শক্তির কিছু এই গ্রামে হচ্ছে, আর তা কখনো হতে দেওয়া তো সম্ভব নয়। আমি ততক্ষণে বুঝে গেছি আমি আজ দুপুরে হাঁটতে হাঁটতে যে তান্ত্রিকের ডেরায় গিয়ে পড়েছিলাম,
সেই তান্ত্রিকই এই সমস্ত কিছু ঘটনা ঘটিয়েছে। একজন সাধক এমন নিষ্ঠুর হতে পারে ভেবেই আমার কেমন লাগছে। মধুসুন্দরী দেবীর প্রতি মনে মনে ধন্যবাদ জানালাম সত্যটা আমায় জানানোর জন্য। কিন্তু আজ বাদে কালই তো অমাবস্যার রাত, আর যা করতে হবে কালকের মধ্যেই করতে হবে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম এই সমস্ত কিছুকে বন্ধ করতে হবে, আর রক্ষা করতে হবে ওই বালকগুলিকে। আমার হঠাৎ মনে পড়ল মধুসুন্দরী দেবী বলেছিলেন সেই তান্ত্রিকের আর একজন ব্রাহ্মণ সন্তান চাই বলির জন্য। তার মানে আজ রাতে আবার হারিয়ে যাবে কোনো মায়ের কোলের সন্তান। তা তো আমি হতে দিতে পারি না। আমাকে যে করেই হোক তা আটকাতেই হবে। আমি সঙ্গে সঙ্গে উঠে গিয়ে অধীরথকে জিজ্ঞেস করলাম, এই এই গ্রামের আর কেউ ব্রাহ্মণ আছে যার পুত্র সন্তান আছে? তাড়াতাড়ি বলো আমায়, আমার এটা জানা অত্যন্ত প্রয়োজন। না ঠাকুরমশাই, এই গ্রামের মানুষ খুব কমই, তাই ব্রাহ্মণ পরিবারের সবার কথাই আমি আপনাকে বলেছিলাম। আর আমরা তো ব্রাহ্মণ ঠাকুরমশাই, গ্রামের এই কটা পরিবারই ব্রাহ্মণ ঠাকুরমশাই। এইটা শোনার পর আমার শরীর কেমন শিরশির করে উঠল, কারণ আমার মনে পড়ল, হায়, অধীরথেরও তো এক পুত্র রয়েছে। এটুকু বলে তারানাথ থামল, উঠে বলল, দাঁড়াও, এক কাপ চা বলে আসি। সে উঠে গেল। আসলে তারানাথের এটা একটা স্বভাব, যখন দেখবে যে গল্পটা একটু জমে এসেছে এবং শেষের পর্যায়ে ও তখন গল্প বন্ধ করে বাইরে যায় চারিমাকে চা করার জন্য বলতে। আর তখন আমার আর কিশোরীর মনে কি চলছে তা বলে বোঝাতে পারবো না, কারণ গল্পের উত্তেজনাটাই এমন থাকে। তাই তারানাথ আসার আগে আমরা দুইজন একটা করে সিগারেট ধরিয়ে নিলাম। তারানাথ যতই আমাদের সাথে বন্ধুর মতো মিশুক না কেন, আমরা কিন্তু মানুষটার সামনে কোনোদিনও সিগারেট খাই না। তাই এই অবকাশটা তারানাথ নিজেই দেয় আর বোঝেও। মিনিট খানেক পর ও এলো বাইরে থেকে একটু গলা খাঁকরিয়ে। তা ঠাকুরমশাই, আপনার ভয় পাওয়ার কারণ কিছু আন্দাজ করতে পারলাম না তো। রোশো রোশো, ওহ সত্যি কিশোরী, তোমার মধ্যে ধৈর্য বলে যদি কিছু থাকে। দাঁড়াও দাঁড়াও, আহ, আস্তে আস্তে বলতে দাও আমায়, না হলে তো ভুল হয়ে যাবে। আপনি ছাড়ুন তো ঠাকুরমশাই ওর কথা, আপনি বরং গল্পটা বলুন। তারানাথ বলা শুরু করলো। হ্যাঁ, তা কোথায় ছিলাম আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দিন অধীরথের ছেলের যে বড় সড় বিপদ, সেইটা আমি বুঝতে পারছিলাম। কারণ সেই সাধক হয়তো গ্রামের 3 ব্রাহ্মণ পরিবারের সন্তানের কথা জানত, তাই তাদের তুলে নিয়ে গিয়েছিল। আর ব্রাহ্মণ পরিবারের খোঁজ না পেয়ে হয়তো নতুন ছেলেটাকে গ্রামের বাইরের কোনো জায়গা থেকে তুলে এনে বলি দেয়, এবং তার আসন ততক্ষণে রক্ত ও তার প্রথম মুন্ডু পেয়ে গেছে। সন্ধ্যাবেলায় অধীরথের স্ত্রী সন্ধ্যা পুজো দিতে গিয়ে চমকে পিছিয়ে চলে গেল, কারণ তুলসী তলার দিকটা তখন অন্ধকার ছিল। হঠাৎ প্রদীপের আলো পড়তেই সে চোখের সামনে দেখতে পায় সেইখানে কোথা থেকে যেন একটা মরা মাছ পড়ে আছে। তার সে কি বিশ্রী দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে। আমি কাছে গিয়ে দেখলাম বড়শি সমেত গাঁথা একটা মাছ, যেটা পুরোপুরি পচে গেছে। আমি মনে মনে প্রমাদ গুনলাম, কারণ এ ভালো জিনিস নয়।
এই রকম পচা মাছের হঠাৎ করে আসা মানে অমঙ্গল। আর বেশিরভাগ সময় কাম পিশাচিনীকে ডেকে কাউকে কামের ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিতে এই রকম মাছ প্রসাদ হিসেবে দেওয়া হয়। ওইসব আবর্জনা পরিষ্কার হলে আমি সমস্ত বাড়িতে গঙ্গা জল ছড়িয়ে দিলাম। আমি জানতাম গাত্রবন্ধন মন্ত্র দ্বারা অতি সহজেই আমি পুরো বাড়িটাকে বেঁধে ফেলতে পারবো। তাহলে আর কোনো অপশক্তি সেখানে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমি তা করলাম না, কারণ সে যা চায় তাকে করতে দেওয়া ভালো। তার কাছে আরও 3 জন বালক বন্দী হয়েছিল। আমি ভুল পদক্ষেপ নিলে সে তাদের প্রাণ নিয়ে টানাটানি করবে, আর তা আমি কিছুতেই হতে দিতে পারি না। কিন্তু সঠিক সময় বুঝে তাদের রক্ষা করতে হবে। তাই সেদিন আর রাতে কাউকে কিছু জানালাম না। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, কারণ আমার মনে হচ্ছে আজ রাতেই কিছু একটা হবেই। তাই তখন ঘুমোবার ভান করে পড়েছিলাম, কিন্তু একটা হালকা তন্দ্রা তো এসেই গেল। কেন জানি না, হঠাৎ করেই মাঝরাত হবে একটা চটকা লেগে ঘুমটা ভেঙে গেল। চারিদিকে পরিবেশ অসম্ভব থমথমে, কোথাও কোনো শব্দ নেই, কিন্তু ঝিঁঝি পোকা ডেকে চলেছে ক্রমাগত। আমি যেন নিজের নাককে বিশ্বাস করতে পারছিলাম না। কেন জানি না কোথা থেকে হঠাৎ করে একটা মিষ্টি গন্ধ নাকে আসছে। সত্যি কথা বলতে, গন্ধটা নাকে আসতেই বুঝতে পেরেছি এই গন্ধ সাধারণ গন্ধ হতে পারে না। কোথায় যেন অদ্ভুত মোহ ভরা একটা গন্ধ, যেন আমায় অকেজো করে দিতে চাইছে। কিছু যেন আমায় টানছে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। আস্তে আস্তে এক অভূতপূর্ব মায়ায় যেন আমি বেঁধে যেতে চলেছি। হাত পা অসাড় হয়ে আসছে। আমি এবার হয়তো নিজের থেকেই শরীরের সমস্ত কর্তৃত্ব হারিয়ে ফেলব। নিজের যতটা সম্ভব শক্তি সঞ্চয় করে নিজের ডান হাতটা বুকের কাছে এনে আমার গুরুর দেওয়া এক তাবিজে হাত দিয়ে যতটা সম্ভব হয় গাত্রবন্ধন মন্ত্র পড়লাম ধীরে ধীরে। এবার বুঝতে পারলাম আমার মায়া আর মোহ ব্যাপারটা পুরোটাই কেটে গেছে। আমি উঠে বসলাম। শরীরের মধ্যে একটা ঠান্ডা শীতল বাতাস অনুভব করলাম। তারপর ঘরের সদর দরজার দিকটায় তাকিয়ে দেখলাম, আর সাথে সাথেই আমি অবাক। দরজা হাট করে খুলে রাখা আছে, আর সেইখান দিয়ে বাতাস আসছে। কিন্তু এত রাতে বাইরে যাবেই বাকে? প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল কি কেউ? আমি তড়ি ঘড়ি গিয়ে ঢুকলাম ঘরে, আর দেখলাম মেঝেতে সবাই শুয়ে থাকলেও অধীরথের ছেলে সেইখানে নেই। আর বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে বুঝতে পারলাম সামনের বারান্দার বাইরে যাওয়ার রাস্তা, সেই দরজাটাও খোলা। আমি এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সেই পথ দিয়ে। সেই ছেলে ঘোরে চলছিল, তাই বেশি দূর যেতে পারেনি। আমি এগিয়ে গিয়ে তাকে ধরে ফেললাম, কিন্তু তার মোহ আমি ভাঙতে দিইনি, কারণ আমার জানা দরকার আমি যা ভাবছি সব কিছু ঠিক ঠিক আছে কিনা।
রাস্তায় কোনো জনমানুষ নেই, তার উপর গ্রামের মেঠো পথ। মাঝে মাঝে দমকা হাওয়া ভেসে এসে শরীরে লাগছে। আকাশে চাঁদ নেই, কারণ আজ বাদে কাল অমাবস্যার রাত। আমি ছেলেটাকে অনুসরণ করতে লাগলাম পিছনে পিছনে। সে এবার নদীর ধারের পথ নিয়েছে, যে পথ আমার ভীষণ চেনা। সকালে এই পথ পেরিয়ে আমি সেই তান্ত্রিকের আস্তানায় গিয়ে পড়ি। আমার সম্পূর্ণ চিন্তা সঠিক প্রমাণ করে সেই বালক সেই জায়গাটায় পৌঁছে গেছে। আমি আর এগোলাম না, কারণ তাতে বিপদ আরো বাড়বে। তাই পাশের একটা ঝোপের আড়ালে চলে গেলাম। সেখানে জঙ্গল রয়েছে লুকিয়ে থাকার জন্য বেশ। একেবারে আদর্শ সেই জায়গাটায় আমি বসে রইলাম। আমি অন্ধকারেও দেখতে পেলাম সেই তান্ত্রিক তখন যজ্ঞ করছে, কিছু মন্ত্র বলে চলেছে। থেকে থেকে যজ্ঞের আগুনে ঘি ঢেলে দিচ্ছে আর কাঠ। একটু দূরে তিনজন বালক অদ্ভুতভাবে মোচড় দিয়ে শান্ত হয়ে মাটিতে পড়ে আছে। তাদের দেহতে প্রাণ থাকলেও তারা এখন অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আর তাদের পাশে অদ্ভুত সেই মোহ নিয়ে হাত পেছনে করে দাঁড়িয়ে আছে অধীরথের ছেলে। আমি জানি এই তান্ত্রিক তার শক্তির অপব্যবহার করছে, আর তাই দিয়ে সেই নিরীহ ছেলেগুলোর প্রাণ নিতে চলেছে। কারণ সামনে যে দেখতে পাচ্ছি একটা বড় ধরনের খাঁড়া, তাতে যে তখনও রক্তের কালো কালো দাগ লেগে আছে। বুঝতে পারলাম এ কালকের সেই অন্য গ্রামের থেকে আনা ছেলেটার রক্ত, যা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। যে স্থানে তান্ত্রিক বসে আছে তাতে সামনে একটা বড় সড়ো গর্ত খোঁড়া রয়েছে। বুঝতে পারলাম সেইখানে সেই 5 নরমুণ্ড বলি দিয়ে পুঁতে সেই স্থানকে বানাতে চায় পঞ্চমুণ্ডের আসন। আমি তখন সবটাই আড়াল থেকে দেখছি। কি করব না করব সেই সব ভাবনা যেন আমার মধ্যে আর নেই। আমি এবার নিজেকে শান্ত করে চোখ বুঝলাম। মনে মনে তখন শুধু পড়ে চলেছি মা মহামায়ার নাম, কারণ শুধুমাত্র তিনি এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। সেই তান্ত্রিক এবার যজ্ঞ শেষ করে উঠে এলো। তার হাতে তখন যজ্ঞর আগুনে পুড়ে যাওয়া ছাই। তাই সে সেই 4 জন বালকের মাথায় পরিয়ে দিল। বুঝতে পারলাম এই সময়ই আমি কিছু না করলে তাদের বাঁচানো অসম্ভব হয়ে যাবে। হাসি মুখে সেই তান্ত্রিক হাতে খাড়াটা তুলে নিল। অসম্ভব একটা কণ্ঠে হাসতে লাগলো সেই তান্ত্রিক। বালকগুলোর কাছে গিয়ে বলল, ওঠ ওঠ, তোরা ওঠ, দেরি করিস না। তোদের বলি দিয়ে আজ তোদের মুন্ডুগুলো এই গাছের তলায় পুজো দিয়ে আমি লাভ করব অতি প্রাকৃত ক্ষমতা, অনেক ক্ষমতা যার শক্তি অপরিসীম। আজ আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। ওঠ ওঠ। আমাদের ছেড়ে দাও, আমরা কি দোষ করেছি? আমাদের মেরে ফেলছো তুমি। ওরে অসম্ভব, তোরাই তো আমার সবকিছু পূরণ করবি। এখানেই তোদের মাথা পোঁতা থাকবে, আর দেহগুলো ভাসিয়ে দেব নদীর জলে। কেউ জানতেই পারবে না এখানে কি হলো। তান্ত্রিক আবার অদ্ভুত ক্রূর গলায় হেসে উঠল। সেই হাসির রেশ যেন কাটতেই চায় না। আকাশ বাতাস কাঁপিয়ে আবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। আমি এবার প্রমাদ গুনলাম, আর লুকিয়ে থাকা যাবে না। আমি বেরিয়ে এলাম সেই তান্ত্রিকের সামনে। বললাম, তুই কি ভেবেছিস এই নিরীহ বালকগুলির প্রাণের বদলে তুই ক্ষমতা পেতে চাস? এদের মায়েরা কত কষ্টে আছে, তাদেরকে তাদের সন্তানদের থেকে দূরে রেখে তার কি হিসেব তুই রাখছিস?
তোর পাপের সাজা ভগবান নিশ্চয়ই দেবেন। তুই জানিস না পঞ্চমুণ্ডির আসন 5 রকম জানোয়ারের মাথা দিয়েও করা যেত? তাহলে সেই পন্থা না নিয়ে এই পথে তুই কি লাভ করতে চাস? তুই হ্যাঁ, তুই আবার কোথা থেকে এলি? দুপুরে এসেছিলিস সে তুই, তাই না? তোর সাহস কিভাবে হয় তুই আমার সাধনার ক্ষেত্রতে আবার ফিরে এসেছিস? কিন্তু এসে যখন পড়েছিস, ফিরে তো তুই যেতে পারবি না। অনেক দৃশ্য যে তুই দেখে ফেলেছিস, তোর দিনও ফুরিয়ে এসেছে। কে? তুই তুই মারবি আমায়? এত ক্ষমতা তো? আমি তারানাথ তান্ত্রিক, মায়ের একজন ভক্ত, যে কোনো দিন অসৎ পথে নিজের শক্তি ব্যবহার করেনি। তোর মতো অপবিত্র তান্ত্রিকের কোনো ক্ষমতা নেই আমাকে মারার। আমার সাথে আমার মা সব সময় আছে। আচ্ছা, তুইও তান্ত্রিক? তবে শোন, তুই জিজ্ঞেস করলি না আমি কেন এই পঞ্চমুণ্ডির আসনের জন্য পশুর মাথা ব্যবহার করিনি? তার কারণ হলো, তুই জানিস না যে এই পঞ্চমুণ্ডির আসন তৈরি করা হয় সৎ ব্রাহ্মণের মুন্ডু দ্বারা। তবে তার ক্ষমতা থাকে অনেক গুণ বেশি, যা যে কোনো সাধনায় সিদ্ধ লাভ করতে সফল হতে সাহায্য করে। তোদের মতো তুচ্ছ তান্ত্রিক এসব কিছু জানবে না। আমার সাথে চলে আয়, আমি তোকে নিজে শিষ্য বানিয়ে নেব। এমন অনেক ক্ষমতা দেব যা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। চলে আয়, চলে আয় আমার সাথে, আয়। তারানাথ তান্ত্রিক অসৎ পথে কোনোদিন কোনো ক্ষমতা লাভ করতে চায়নি, আজও করবে না। তোর মতো পাপীকে মা মহামায়াই শাস্তি দেবেন। জয় মা মহামায়া। সেই তান্ত্রিক নিজের হাত মুঠো করে ধরলো আর মন্ত্র পড়তে শুরু করলো। হঠাৎ করেই চারপাশে যেন কেমন একটা তাণ্ডব শুরু হয়েছে। এত হাওয়ার ঝড় এইখানে উঠলো কেমন করে? চোখের সামনে যা দেখছিলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। কারণ যে আবহাওয়া একটু কিছুক্ষণ আগে সাধারণ ছিল, তা এত বদলে গেল কিভাবে? আমি বুঝলাম সেই তান্ত্রিক কোনো অপশক্তি অর্থাৎ পিশাচিনীকে আহ্বান জানিয়েছে। তাই জন্য পরিবেশের এমন গুরুতর অবস্থা। এ তান্ত্রিক কোনো সাধারণ তান্ত্রিক নয়, এ পিশাচ সিদ্ধ। আর সে যখন ইচ্ছা কাম পিশাচিনীকে আহ্বান করতে পারে। চোখের সামনে দেখতে পেলাম এক বড় নীল রঙের একটা অবয়ব, যার দেহ নারী মূর্তি, তার মুখ অসম্ভব ভয়ানক, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, মুখে লালা রস, রক্ত চকচক করছে। তার মুখের দুই পাশের চোয়ালে বড় বড় ধরনের একটা করে দাঁত। সেই পিশাচিনীর সারা শরীরে কোনো কাপড় নেই, সমস্ত শরীর উলঙ্গ। তার বক্ষ যুগল আমার চোখের সামনে উদ্ভাসিত। এই হলো কাম পিশাচিনীর আসল রূপ। এই রূপ দিয়েই সে বশ করে মানুষকে। আর এই পিশাচিনীর অদ্ভুত ক্ষমতা হলো, সে যে কোনো সময় অন্য মানুষের রূপ নিতে পারে। আর তার শরীরের মধুময় যৌবনের মাধ্যমে আকৃষ্ট করতে পারে পুরুষদের। আর এই ক্ষমতা দিয়েই সে বালকগুলিকে এখানে নিয়ে এসেছে। এই সমস্ত দৃশ্য দেখতে পেয়ে ভয়ে বালকগুলি অজ্ঞান হয়ে পড়েছে। আর একটু একটু করে সেই পিশাচিনী এগিয়ে আসছে আমার দিকে। আমি জানি সেই বিভীষিকাময় পিশাচিনী আমায় মোহের মায়াজালের বন্ধনে আবদ্ধ করতে পারবে না, কিন্তু আমায় শেষ করে দিতে বেশি সময়ও নেবে না। চারিদিকের বাতাসে বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে, আর সেই পিশাচিনী বারবার ফোঁস ফোঁস করছে, কারণ সে চায় রক্ত। সেই তান্ত্রিক তখন হাসতে হাসতে বলতে লেগেছে, এই নে আজ তোর প্রসাদ হিসেবে এই তুচ্ছ মানুষটাকে দিলাম। শেষ করে দে, এই বদমাসটাকে ছিঁড়ে ছিঁড়ে খা, এই সৎ আর পবিত্র তান্ত্রিকের দেহ। হে মা মহামায়া, হে মা মহামায়া, এবার তো তোমার ভক্তের ডাক শোনো। মহামায়া, রক্ষা করো মা, রক্ষা করো। সেই নির্বোধ বালকগুলিকে রক্ষা করো মা। বুঝিয়ে দাও শুভ শক্তির প্রভাব। অশুভ শক্তি কোনো দিনও শুভ শক্তির সামনে জয়লাভ করবে না মা। মা, তুই
তুই আয়, দেখা দে মা, মা দেখা দে, মা, মা। আমার চোখের সামনে যেন হঠাৎ করেই অজস্র আলো ফুটে উঠেছে, সাথে সাথে কোথা দিয়ে যেন কাঁসুর ঘণ্টার শব্দে চারিদিক ভরে উঠেছে। নাকে আসছিল সুন্দর একটা মিষ্টি শুভ গন্ধ, যা একটাই ইঙ্গিত দেয় সে এসেছে, মা এসেছেন। আমি নিজের চোখ বন্ধ করে দিলাম, কারণ সেই আলো সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না। আমি হাত জোর করে বসে বসে শুধু মায়ের নাম করছি আর এই বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করছি। হঠাৎ করেই আমি চোখ খুললাম। কোথায় সেই আলো? কোথাও কিচ্ছু নেই তো। আর আমি এটা কোথায়? দূরে সাধারণ ধান ক্ষেত দেখা যাচ্ছে, সেই সাধারণ গ্রাম বাংলার ধান ক্ষেত। সোনালি ধান মাথা নাড়িয়ে দিচ্ছে হাওয়ায়। সামনেও কে হেঁটে চলেছে আলের উপর দিয়ে? এক 16-17 বছর বয়সের সুন্দরী কন্যা। তার পেছনে পেছনে চলেছে এক সমবয়সী বালক। বালকটাকে আমার মুখটা কেমন চেনা চেনা লাগছে। কেন? কে? এ তো সেই তান্ত্রিক। তার ছোটবেলাকার মুখ মনে হলো। সেই বালক বালিকা দুইজন একসাথে চলেছে। তারা কি একে অপরকে ভালোবাসে? আবার সেই উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হয়ে আসার জোগাড়। চোখের সামনে হঠাৎ করে যেন উবে গেল সেই গ্রামের দৃশ্য, উবে গেল সেই বালক বালিকা। কোথাও কেউ নেই। আমি আবার ফিরে এসেছি সেই তান্ত্রিকের সাধন ক্ষেত্রে। কিন্তু এ কি? সেই তান্ত্রিক মাটিতে পা ভাঁজ করে বসে পড়েছে কেন? আর সে যেন কাঁদছে। তার চোখের জল গড়িয়ে তার গাল ভিজিয়ে দাড়ি বেয়ে নেমে আসছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। এমন সময় সেই তান্ত্রিক আমার দিকে তাকালো অদ্ভুত ভাবে। সেই চোখের মধ্যে কোনো দম্ভ নেই, লোভ নেই, না আছে কোনো ক্ষমতার অধিকারী হওয়ার বীরত্ব। আর তার জায়গায় চোখ জুড়ে যেন খেলা করছে অভূতপূর্ব ভালোবাসা। সে আমার দিকে তাকিয়ে বলল, আমি আবার প্রেমে পড়েছি আমার ছেলেবেলার প্রেমিকার সাথে। আমি আজ তাকে আবার নিজের চোখে দেখতে পেয়েছি। ভালোবাসা আমায় আবার হারিয়ে দিল। আর আমি চাই না কোনো ক্ষমতা, চাই না কোনো পঞ্চমুণ্ডির আসন। নেই আমার মধ্যে কোনো লোভ। যা আছে এখন তা শুধু অপরিসীম ভালোবাসা, যা আমি অনুভব করতে পারছি। কারণ আমি জানি আমার শেষ এসে গেছে। আমার কৃতকর্মের ফল আর ক্ষমতার অপব্যবহারের স্বরূপ শাস্তি হতে চলেছে আমার। আমি ভুলেই গিয়েছিলাম আমার স্বরূপ, আমার ক্ষমতা, অসৎ পথে ক্ষমতা লাভ করার প্রচেষ্টায় আমি শেষ হতে চলেছি। তুমি সত্যিকারের সাধক মানুষ। তুমি সব বুঝতে পারবে। এবার আমার শেষ সময় এসে গেছে। আমি চাই। বলতে না বলতেই সেই কাম পিশাচিনীকে দেখলাম তার দেহের উপর ঝাঁপিয়ে পড়তে। এক নিমেষে শেষ করে দিল তার প্রাণ। চোখের সামনে ছিঁড়ে ছিঁড়ে খেল সেই পিশাচিনী তান্ত্রিকের দেহ। কিন্তু সেই তান্ত্রিকের মুখের মধ্যে ছিল না কোনো ব্যথা, কোনো শেষ আর্তচিৎকারও বেরোয়নি তার মুখ দিয়ে। শুধু ছিল এক অপরূপ সুন্দর ভালোবাসাপূর্ণ হাসি। সেই দিন আমি গ্রামের মানুষদের কাছে ফিরে গিয়ে তাদের ছেলেদের ফিরিয়ে নিয়ে যেতে বলি। কিন্তু আজ আমি নিজের চোখের সামনে যা দেখলাম তা নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। কারণ এমন অদ্ভুত অভিজ্ঞতা আমার আর কোনো দিন হয়নি। সেই দিন গ্রামের মানুষ এত খুশি ছিল
তাদের সন্তানদের ফিরে পেয়ে, কিন্তু আমার মনে চলছিল আলাদা এক ঝড়ের তাণ্ডব। আমি সেই তান্ত্রিকের অদ্ভুত ক্ষমতা সম্পন্ন বৃক্ষের নিচে আবার গেলাম, কিন্তু এবার প্রথমে সেই তান্ত্রিকের ছিন্ন ভিন্ন দেহ সৎকার করার ব্যবস্থা করলাম। সাথে মাটি থেকে তুলে আনলাম সেই বালকের নরমুণ্ড। সব কিছু দাহ করে ও সৎকর্ম সম্পাদন করে আমি তার ছাই ভাসিয়ে দিলাম সেই নদীর জলে। এত বছর কেটে গেছে, আমি কিন্তু আজও ভুলতে পারিনি সেই তান্ত্রিকের শেষ পরিণতি আর তার মুখের শেষ হয়ে যাওয়ার মুহূর্তের সেই হাসি। সত্যি ভালোবাসা জিনিসটা অদ্ভুত, কে তাই না কিশোরী? ঠাকুরমশাই, সেই কাম পিশাচিনীকে তো আপনাকেই শেষ করার জন্য এগিয়ে দেওয়া হয়েছিল, তবে সে সেই তান্ত্রিককে হত্যা করলো কেন? ভালোবাসা, ভালোবাসা জিনিসটা এমনই কিশোরী। সেই কামপিশাচিনীকে রাখতে গেলে শুধু তাকেই ভালোবাসতে হয়। সেই সময় অন্য কোনো মানুষের প্রেমে পড়লে সেই পিশাচিনীর অপমান বোধ হয়, আর সে তার সাধককেই হত্যা করে। আর দেবী মহিমার গুণে সেই ভুল কাজ করতেই বাধ্য হয় সেই তান্ত্রিক, আর এই জন্যই তার এমন অন্তিম পরিণতি। ধন্যবাদ ঠাকুরমশাই, এমন একটা অদ্ভুত ঘটনা আমাদের সামনে তুলে ধরার জন্য। আজ অনেক দেরি হয়ে গেছে, আজ উঠি ঠাকুরমশাই, পরে একদিন আবার আসবো। চলো কিশোরী, ওঠা যাক, বাড়ি ফিরতে হবে তো। আমরা বেরিয়ে যেতে যেতে দেখলাম তারানাথ একটা পাসিং শো ধরিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো।